আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ৩ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে মুখোমুখি হন। তবে তাঁদের মধ্যে পারস্পরিক দূরত্ব ও অবস্থানের পার্থক্য ছিল চোখে পড়ার মতো। রাশিয়ার পক্ষ ছিল সুসংগঠিত, নির্ভরযোগ্য এবং কৌশলগতভাবে প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনের পক্ষ ছিল কিছুটা অসংগঠিত ও আত্মবিশ্বাসহীন। রাশিয়ার অবস্থান স্পষ্ট, তারা ভূখণ্ড নিয়ে অস্পষ্টতা বজায় রেখে চাপ সৃষ্টি করতে চায়, একটি শক্ত অবস্থান থেকে দরকারসাক্ষী করতে প্রস্তুত। কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে যে বার্তা এসেছে তা ছিল দ্বিধাগ্রস্ত ও পরস্পর বিরোধী। যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সময় শান্তি আলোচনার প্রতি আগ্রহ দেখালেও ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা চায় না এমন একটি চুক্তি হোক যা তাদের জন্য রাজনৈতিক বা কৌশলগত ক্ষতির কারণ হতে পারে। ২২ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যস্থতায় হওয়া চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে মস্কো একাধিকবার আলোচনায় ফেরার চেষ্টা করেছে, কিন্তু ইউক্রেনের অনমনীয়তা ও পশ্চিমা চাপ সেই প্রচেষ্টাকে নস্যাৎ করেছে। এবার ইস্তাম্বুলের আলোচনায়ও ইউক্রেন আগেই জানিয়ে দেয় যুদ্ধবিরতির ঘোষণা ছাড়া তারা আলোচনা করবে না, ফলে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দেয়। তবে আলোচনার আগে পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন ছিল ইউক্রেন শেষ মুহূর্তে কি তাদের অবস্থান থেকে সরে আসবে। আলোচনাস্থল থেকে বেরিয়ে দুই পক্ষই সাংবাদিকদের সামনে স্পষ্ট কিছু না বললেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে এটা স্পষ্ট যে যুদ্ধবিরতির বিষয়টি সম্ভবত জেলেনস্কির জন্য রাজনৈতিক মুখ রক্ষার কৌশল মাত্র, কারণ রাশিয়া পরিষ্কার চুক্তি ছাড়া যুদ্ধবিরতির পক্ষে নয়। ট্রাম্প প্রশাসন মনে করছে যুদ্ধবিরতি হলে সেটা রাশিয়ার ক্ষতির দিকে যাবে, কারণ যুদ্ধক্ষেত্রে রাশিয়ার মূল সুবিধা হল দীর্ঘ সম্মুখরেখা জুড়ে ধীরে হলেও ক্রমাগত অগ্রগতি। এদিকে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো এমনভাবে তৈরি যে রাশিয়া তা প্রত্যাখ্যান করবেই। এটা যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে আলোচনা ব্যর্থ করে ট্রাম্প ও পুতিনের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা। এতে করে তারা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিয়ে রাশিয়াকে চাপে ফেলার কৌশল আবারও কার্যকর করতে চায়। কিন্তু এই কৌশল নতুন কিছু নয়। এর ফলে ইউক্রেন হারিয়েছে বিশাল ভূখণ্ড, ধ্বংস হয়েছে অবকাঠামো, নিহত হয়েছে হাজার হাজার মানুষ এবং প্রায় ৭০ লাখ মানুষ হয়তো চিরতরে দেশ ছেড়ে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। রাশিয়া এটিকে পশ্চিমা কারসাজি হিসেবে দেখছে, যার কারণে এবার তারা অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধি দল পাঠালেও সেই দলে ছিলেন দক্ষ সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞ, যারা যেকোনো কারিগরি আলোচনার জন্য প্রস্তুত। এই পদক্ষেপে মস্কো বোঝাতে চেয়েছে তারা বাস্তব দরকারসাক্ষীর জন্য প্রস্তুত এবং ২২ সালের অবস্থানে এখনও তারা স্থির, যেখানে রাশিয়া ইউক্রেনকে নিরপেক্ষ রাখার এবং সীমিত সামরিক বাহিনী রাখার প্রস্তাব দিয়েছিল। তবে বর্তমানে রাশিয়ার অবস্থান কিছুটা ভিন্ন, কারণ তারা এখন আরও বেশি ভূখণ্ড দাবি করছে, বিশেষ করে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়ার অঞ্চলগুলো, যা ২২ সালের চুক্তির বাইরে গিয়ে দখল করা হয়েছে। এই ভূখণ্ড রাশিয়া দরকারসাক্ষীর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পূর্ণমাত্রায় আগ্রাসনের পর থেকে রাশিয়ার কাছে ভূখণ্ড দখল যেন এক ধরনের শাস্তির রূপ নিয়েছে, যার মাধ্যমে ইউক্রেনকে আলোচনায় বাধ্য করতে চাইছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কড়া ভাষায় বলেন, ইউক্রেন যত আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করবে ততই তাদের ভূখণ্ড ছোট হবে। তবে ভূখণ্ড দখল নয়, রাশিয়ার আসল লক্ষ্য হল পশ্চিমা সামরিক জোটের বিস্তার ঠেকিয়ে সীমান্তে একটি লাল রেখা টেনে দেওয়া, ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থানে ফিরিয়ে আনা এবং তার সামরিক শক্তিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা। যদিও ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানে রাশিয়ার আপত্তি তুলনামূলক কম, কারণ এই সম্ভাবনা বাস্তবিক অর্থে প্রায় নেই বললেই চলে। বিশেষ করে পোল্যান্ড ও পূর্ব ইউরোপের দেশগুলো ইউক্রেনের কৃষি খাতকে নিজেদের জন্য অর্থনৈতিক হুমকি মনে করে। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রের বর্তমান চিত্র বলে দিচ্ছে যে যুদ্ধের অবসান এখন মূলত রাশিয়ার শর্তেই হতে পারে, যতই তা কঠিন বা অন্যায্য হোক না কেন। রুশ বাহিনীর প্রতিদিনের অগ্রগতি ও ইউক্রেনের অস্তিত্ব সংকটে পতিত হওয়া আজ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। পুতিন এই মুহূর্তে যেন এক রাজনৈতিক চাঁদাবাজ, যিনি প্রতিদিন অগ্রসর হচ্ছেন এবং যুদ্ধবিরতির প্রস্তাবও কেবল নিজেদের কৌশলগত সুবিধা হিসেবেই বিবেচনা করছেন। শান্তির নামে চলা এই আলোচনার অন্তরালের কূটনৈতিক খেলা এখন এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, যার প্রতিটি পদক্ষেপেই ভবিষ্যতের ইউক্রেনের মানচিত্র বদলে যাচ্ছে।